মতিপুর নামের এক গ্রামে বটুকলাল নামের একজন মানুষ থাকত। বটুকলালের দুজন ছেলে ছিল, সুরেশ আর শ্যাম। দুজন ছেলেই এক নম্বরের অলস আর নিকম্মা ছিল। হে ভগবান, আমার কপালে কেমন ছেলেদের লিখে দিলে, যার বাবা বুড়ো হয়ে গেছে, কাজ করে যাচ্ছে, আর এই অপদার্থগুলো কোনো ভূক্ষেপ নেই। বটুকলাল একলাই চাষবাস করত। তার দুই ছেলে কখনোই তার সাহায্য করতে আসতো না। আরে কোনোদিন তো চল আমার সাথে হাতে হাতে একটু কাজ করে দে। ও বাবা, একটু ঘুমাতে দাও, আমি খুব ক্লান্ত। আচ্ছা, এমন কি কাজ করলি তুই যে ক্লান্ত হয়ে গেলি? আরে বাবা, অনেক ঘন্টা ধরে তো বসেছিলাম, ক্লান্ত হয়ে গেছি, এখন আর একটু ঘুমাতে দাও আমাকে। হে ভগবান, কি যে করি তোকে নিয়ে। আর শ্যাম, তুই তুই তো চল, খেতে অনেক কাজ আছে। না বাবা, বাইরে এত রোদ, আমি তো মাথা ঘুরেই পড়ে যাব। এমনিও আমার শরীর ভীষণ খারাপ। শুয়েই থাক তাহলে তোরা, আমি একাই যাচ্ছি তাহলে মাঠে কাজ করতে। বটুকলাল কড়া রোদের মধ্যে একলাই মাঠে চাষ করছিল। তখন সেখানে চন্দু নামের একজন লোক এলো। আরে বাটুকলাল দাদা, আপনি এত কড়া রোদে কেন কাজ করছেন? আপনার জন্য কিন্তু এই বয়সটা ঠিক নয় এত গরমে কাজ করার। কি আর বলবো চন্দু ভাই, দুই ছেলের একজনও শোনে না। যখনই কাজের কথা বলি তখনই না করে দেয়। এবার দুই বেলা পেট চালানোর জন্য কাউকে তো কাজ করতেই হবে, তাই না? এটা তো সত্যি দুঃখের বিষয়। আচ্ছা দেন, আমি আপনার কিছু সাহায্য করে দিই। এইভাবেই সবাই বটুকলালের ওপর দয়া করে তার সাহায্য করে দিত। কিন্তু তার দুই ছেলের কখনোই কোনো ভ্রুক্ষেপ হতো না। কিছুদিন ধরে বটুকলালের শরীর ঠিক ছিল না, এই জন্য সে মাঠে কাজ করতে যেতে পারছিল না। হে ভগবান, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, নাহলে কোনো কাজ হবে না, অনেক মুশকিলে পড়ে যাব। দিনের পর দিন শরীর ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হতে থাকলো। এই বাবা সুরেশ, শ্যাম, তোরা দুজন আমার একটু কাছে আয়। বটুকলালের দুই ছেলে তার কাছে আসে। হ্যাঁ বাবা, বলো কি ব্যাপার? বাবারা, আমার মনে হচ্ছে এটাই আমার জীবনের শেষ সময় চলে এসেছে। খুব তাড়াতাড়ি হয়তো ভগবান আমাকে কাছে টেনে নেবে। আমি শুধু তোমাদের দুজনের থেকে এইটুকুই চাই যে আমার মৃত্যুর পর অন্তত তোমাদের নিজেদের দায়িত্ব নিজেরা তুলে নাও। হ্যাঁ বাবা, তুমি কি সব বলছো? তুমি কদিন পরে ঠিক হয়ে যাবে বাবা। হ্যাঁ বাবা, শ্যাম কিন্তু ঠিকই বলছে। কিছুদিন কেটে যায়। হঠাৎই একদিন বটুকলালের শরীর খুব বেশি খারাপ হয়ে যায়। বটুকলাল একটা বাক্সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখত। সে সেই বাক্সের কাছে গেল। তখন সুরেশ আর শ্যাম সেটা দেখে ফেলে। আরে বাবা, তোমার শরীর খারাপ আর তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, যাও আরাম করো না। হ্যাঁ দাদা, ঠিকই বলেছিস বাবা, তুমি আরাম করো, যাও। কিছু ঘন্টা পরেই বটুকলালের মৃত্যু হয়ে যায়। এ ভাই শ্যাম, সত্যি তো বাবা মারা গেল রে, এখন আমরা কি করব? আরে আমিও তো সেটা বুঝতে পারছি না। সবার আগে বাবার শেষ কাজটাকে করিনি দাঁড়া। বটুকলালের অন্তিম সংস্কারের পর সুরেশ আর শ্যাম ঘরে আগের মতোই শুয়ে বসেই কাটাত। যা কিছু জমানো টাকা ছিল সব শেষ হয়ে যায়। এ ভাই শ্যাম, আর তো পয়সাও নেই রে, সামনে আমরা কি করে চালাবো? সেটা তো জানি না রে, কিন্তু কিছু একটা উপায় ঠিকই বেরোবে। কিন্তু আমরা মাঠে যেতে পারবো না চাষ করতে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছিস, আমরা তো কাজ করতে পারবো না। আমরা তো ছোট থেকে কোনোদিনও কাজ করিনি, এখন কি করে আমরা কাজ করব? গ্রামে কাল্লু বাবা আসে। সে গ্রামে সব লোকেদের সমস্যা শুনছিল আর তাদের অবস্থা বলছিল। এ ভাই, কাল্লু বাবার কাছে যাবি নাকি? শুনো, সবার সমস্যার সমাধান নাকি বলে দিচ্ছে। এখন তো ঘুমাচ্ছি, বিকালে যাবো, তখন আমাদের সমস্যার কথা বলবো। হ্যাঁ ঠিকই বলেছিস, আমি একটু ঘুমিয়ে নিই তাহলে, একবার বিকালে যাব।
সন্ধেবেলায় সুরেশ আর শ্যাম বাবার কাছে আসে। প্রণাম বাবাজি, আমাদের সমস্যার একটু সমাধানগুলো বলবেন? হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, বল কি সমস্যা তোদের, আমি আছি। এই কিছুদিন আগেই আমাদের বাবা মারা যায়। যখন বেঁচে ছিলেন তখন বাবাই কাজ করতেন। এখনো অবধি আমরা যেহেতু কোনোদিনও কাজ করিনি, তাই ভবিষ্যতেও কাজ করতে চাই না। আপনি এমন কোনো উপায় বলে দেন যেন বিনা কাজে উপার্জন করতে পারি এবং ঘরে বসেই খেতে পারি। এটা তো বিশাল বড় সমস্যা। আচ্ছা ভাবছি, দেখি কি করা যায়। তোমরা এক কাজ করো, দুজনে মিলে কালকে এসো, আমি কিছু ভেবে রাখবো। ঠিক আছে বাবা, আপনি যেটা বলবেন। দুজনে আবার বাড়ি ফিরে আসে। বাবাজি কি আমাদের ঠিকই সমস্যার সমাধান দিবেন? আমারও তো সেটাই মনে হচ্ছে। পরের দিন সুরেশ আর শ্যাম আবার কাল্লু বাবার কাছে আসে। বাবাজি, আমাদের সমস্যার সমাধান খুঁজেছেন? হ্যাঁ, আমি কিছু ভেবেছি। তোমরা আগে একটা কথা বলো, তোমাদের কাছে চাষের জমি আছে তো? হ্যাঁ হ্যাঁ আজ্ঞে বাবা। ঠিক আছে, একটা কাজ করো, তোমরা দুজন এখানে সই করে দাও। তোমাদের আমি প্রতি মাসে এত টাকা দেব, যার কারণে তোমাদের দুজনকে কোনো কাজ করতে হবে না। হ্যাঁ বাবা, এটা সত্যি হতে পারে? হ্যাঁ অবশ্যই, কেন নয়। তাড়াতাড়ি দুজনে ওই কাগজের ওপরে স্বাক্ষর করে দেয়। এই যে নেন বাবা আমাদের সই, তাহলে আমরা সামনের মাসে আবার আসবো, তাই তো? হ্যাঁ অবশ্যই, কেন নয়। দুজনে খুব খুশি ছিল। বাবা সুরেশ, বাবাজি তো আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিল। হ্যাঁ বাবাজি, চমৎকার না? 1 মাস কেটে যায়। দুজন ভাই বাবাজির কাছে আসে। হ্যাঁ বাবাজি, আমাদের পয়সা দিয়ে দেন। পুরোপুরি 1 মাস হয়ে গেছে, আমরা অনেক কষ্ট করে একটা মাস পার করেছি, এখন আমাদের টাকা দিয়ে দেন। পয়সা? কিসের পয়সা? আরে আপনি ভুলে গেলেন, আগের মাসেই তো কথা হলো আমাদের। তোমরা দুজন অলস ফাঁকিবাজ তো আছোই, তার সাথে মূর্খ। তোমরা দুজন সমস্ত জমি আমার নামে লিখে দিয়েছো, এখন এটাই তোমাদের কোনো অধিকার নেই। চলে যাও এখান থেকে। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, বিনা পরিশ্রমে তোমাদের কেউই টাকা দেবে না। পয়সা রোজগার করতে হলে পরিশ্রম করতেই হবে। এটা আপনি আমাদের সাথে ঠিক করলেন না। এই যাও যাও যাও, এখান থেকে বেরো তো। কাল্লু বাবা গ্রামের আরো লোকেদের মূর্খ করে সেখান থেকে পালিয়ে যায়। এই শাম, আমরা এগুলো কি করে দিলাম? আমরা খুব ভুল করেছি, এখন আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ঠিক এমনটাই হয়। ওদের দুজনের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে। খাবার জন্য একটা দানাও পড়েছিল না। ভাই, ঘরের মধ্যে পড়ে থাকা সমস্ত কৌটাগুলো দেখি, যদি খাওয়ার কিছু পেয়ে যাই। হ্যাঁ দাদা, এটাই করি, দেখি। সুরেশ আর শ্যাম ঘরে রাখা সব কৌটো খুলে দেখে, কিন্তু তারা খাবার জন্য কিছুই পেল না। বাবা ঠিকই বলতো রে, আমাদের কোনো কাজ করা উচিত ছিল। যদি আমাদের নিজস্ব জমিতেও চাষবাস করতাম, তাহলে অন্তত নিজের খাবারটা পেতাম। হ্যাঁ ভাই, আমারও অনেক খারাপ লাগছে। বাবার কথা মনে করে দুজন ভাই খুব জোরে জোরে কাঁদতে থাকে। আর বাক্সতে বন্দি তাদের সমস্ত জিনিসপত্র বার করে দেখতে থাকে। এই সুরেশ, এই দেখ বাবার সেই পাগড়িটা। বাবা এই পাগড়িটা শুভ কাজে পড়ে যেতেন, অন্যদিন ধরতেন অবধি না। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, এই পাগড়িটা খুব সুন্দর। দাঁড়া, আমি একটু পরে দেখি। যেই সুরেশ ওই পাগড়িটা পরে, ওই পাগড়ি থেকে একটা চকমকে পাথর নিচে পড়ে যায়। দেখ, এই পাগড়ি থেকে কেমন জল জল করছে, এই পাথরটা বেরোলো। আচ্ছা, এই পাথরের কি কাজ? দুজন ভাই কিচ্ছু বুঝতে পারে না। তারা দুজন বাবার বাক্সে রাখা সমস্ত জিনিস হাতড়াতে শুরু করে,
তখন তারা একটা চিঠি পায়। সেই চিঠিতে লেখা ছিল, ছেলেরা, আমি তোমাদের কাজ করানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমরা কোনোদিনও সেটা বুঝতেই পারোনি। আশা করছি যতক্ষণে তোমরা চিঠিটা পড়ছো ততক্ষণে তোমরা কাজ করার গুরুত্বটা বুঝতে পেরেছো। আমার পাগড়িতে একটা চমকানো পাথর আছে, যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। এটা খুবই অমূল্য পাথর। এই পাথরের মূল্য অনেক বেশি। আমার বাবা বলেছিলেন, যদি আমি খুব বড় সমস্যায় পড়ি তখনই যেন আমি এটার ব্যবহার করি। কিন্তু আমার জীবনে এমন সমস্যা আমি কোনোদিন আসতেই দিইনি। কিন্তু তোমরা যদি খুব বড় সমস্যায় পড়ে থাকো তাহলে এটার ব্যবহার অবশ্যই করবে। প্রিয় বাচ্চারা, আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি। চিঠি পড়ে তাদের দুজনের চোখে জল চলে আসে। মনে আছে সুরেশ, বাবাকে আমরা এই বাক্সর পাশে দেখেছিলাম। মনে হয় ওই সময় বাবাই চিঠিটাই লিখছিল। হ্যাঁ ভাই, আমার মনে আছে। তাদের দুজনের নিজের কাজের প্রতি খুব আফসোস হতে থাকে। বাবা কত ভালো ছিল রে, বাবা এখনো আমাদের কথাই ভাবছে। হ্যাঁ রে শ্যাম, আমরা ওনাকে কোনোদিনও বুঝতেই পারিনি, কিন্তু তাতে কি, যেটা বাবা চাইতেন সেটাই আমরা আবার করে দেখাবো, যাতে বাবা যেখানেই থাকুক আমাদের দেখে যেন খুশি থাকে। দুজন ভাই ওই অমূল্য পাথরকে স্বর্ণকারের কাছে নিয়ে যায়। তারা জানতে পারে যে ওই পাথরের কোটি টাকার মূল্য আছে। আমাদের এটার বদলে কিছু পয়সা দিন, আর সেই পয়সা আমরা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে যাব এবং এই অমূল্য রত্নটি ফিরিয়ে নিয়ে যাব। স্বর্ণকার মেনে নেয় আর পয়সা দিয়ে দেয়। পয়সা নিয়ে দুজন ভাই নতুন জমি কেনে আর চাষাবাদ শুরু করে। তারা কঠিন পরিশ্রম করে আর একসাথে মিলে অনেক ফসল ফলায়। সব ফসলগুলো বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করে। কিছু বছর পরে তারা স্বর্ণকারের টাকা ফেরত দিয়ে সেই অমূল্য পাথর বাড়িতে আনে। সুরেশ, বাবা আজকে যেখানেই থাকুক আমাদের দেখে খুব খুশি হবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। শ্যাম আর সুরেশ খুব পরিশ্রম করতে থাকে আর টাকা উপার্জন করতে থাকে। পাশাপাশি তারা একটা বড় বাড়িও বানিয়ে নেয়। কাল্লু বাবাকে পুলিশ ধরে নেয়, আর যতগুলো লোককে ঠকিয়ে ওই কাল্লু বাবা টাকা কামিয়েছিল ওই টাকা গ্রামবাসীদের সবার মধ্যে আবারও ফেরত দেওয়া হয়। এরই সঙ্গে শ্যাম আর সুরেশকেও তাদের জমি ফেরত দিয়ে দেওয়া হয়।